তো বলি মাদ্রাসা শিক্ষার ইতিহাসে যদি আসি, এইটা বাগদাদ থেকে তুরস্কে, যেখানে তার একটা অটোনমি হয়েছে, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানকে খানিকটা রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হয়। কিন্তু আমি তিনটা প্রশ্নে আপনাদের আলোচনা করবো। আমাদের এখানে আলোচনার বিষয় কি, মাদ্রাসা শিক্ষায় কী পড়ানো হয়, কোন ভাষায় পড়ানো হয় এবং তার বিষয়বস্তু কী। তারপরে হচ্ছে মাদ্রাসার শিক্ষক অথবা ছাত্র যারা ভবিষ্যতে আলেম হবেন, আলেম সমাজকে আরবি বহুবচনে যেতে আমরা বলে মা বলি, আমি বলে মাই বলছি, আলেম সমাজ কীভাবে জীবনযাপন করবেন, মানে তাদের অর্থসংস্থান কী হবে। এই তিনটা প্রশ্ন যদি আলোচনা সীমিত রাখেন, অর্থাৎ গত 1000 বছরে এগুলির সমাধান কীভাবে হয়েছে, সংকট কোথায় দেখা দিয়েছে, তাহলে বোধহয় ভবিষ্যতে আলোচনা করার জন্য একটা কাঠামো পাওয়া যাবে। প্রথমত হচ্ছে কি, উত্তর ভারতে যখন আমি অন্য কথা বলি, যখন দেওবন্দ মাদ্রাসা হলো 1857 বিদ্রোহের পরে, দেওবন্দ মাদ্রাসার কিছু ত্রুটিকে অবলম্বন করে লখনৌতে অন্য জায়গায় আরও পণ্ডিতারা ছিলেন। আগে থেকে সে ফরাঙ্গি মহল ছিল, তারপরে নদওয়াত উলুম বলে নতুন সংস্কার আন্দোলন হলো। প্রত্যেকেরই এটা ছিল উত্তর ভারত। সেখানে স্বাভাবিকভাবেই তাদের বক্তৃতার ভাষা হয়েছে হিন্দুস্তানি, উর্দু। যেমন স্যার সৈয়দ আহমদ 1857 বিদ্রোহে তিনি ইংরেজদের সহায়তা করেছিলেন, তিনি বিচারক ছিলেন এবং তিনি তার যত প্যামফ্লেট লিখেছেন, যেটা ইংরেজরা পরে অনুবাদ করেছেন কজেস অফ দি রিভোল্ট ইন ইন্ডিয়া 1857 বিদ্রোহ সম্পর্কে, সেটা উর্দুতেই লিখেছেন। ভগবতী হিন্দ নামে সেই প্রবন্ধ তিনি লিখেছিলেন। আমরা অনুকরণে বাংলাদেশের মৌলবীরা যেটা করেছেন, তারা মনে করেন যেহেতু ওখানে উর্দু চলে, উর্দুকে তারা ইসলামী ভাষা হিসেবে গণ্য করেছেন, সুতরাং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাও উর্দুতেই দিতে হবে। এখন ইসলামের আদি শিক্ষার সিলেবাস যেটা ছিল, যেমন বাগদাদি মাদ্রাসা ছিল, আমি বলবো ভারতবর্ষে যে একটা দর্শে নিজামিয়া চালু হয়েছে, এটার সাথে বাগদাদি নিজামিয়া মাদ্রাসার কোনো সম্পর্ক নাই, শুধু শব্দের মিলটা ছাড়া। দুই সম্পূর্ণ জিনিস। ওটা নিজামুল মুলকের মাদ্রাসা, সেটা কিন্তু দুনিয়াবি মাদ্রাসা ছিল। আমি সে কথাটা একটু পরে আসতেছি। এখন পাকিস্তানেও মাদ্রাসা শিক্ষা সংস্কারের জন্য ব্রিটিশ চলে যাওয়ার পর একটা ক্রাইসিস দেখা দিল। আইয়ুব খান যখন ক্ষমতায় আসলেন 1962 সনে, সেখানে মাদ্রাসা শিক্ষা কমিশন বলে একটা কমিশন হলো। তারপরে জিয়াউল হক জেনারেল যখন ক্ষমতা দখল করলেন 1979 সনে, আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, পাকিস্তানে আরেকটা মাদ্রাসা সংস্কার কমিশন হলো। সেখানে লক্ষ্য করার বিষয়, মাদ্রাসার যারা সংস্কার কমিটির নেতা, তার মধ্যে সরকারি আলেম উলেমারাও আছেন এবং মাদ্রাসার আলেম উলেমারাও আছেন। তাদের মধ্যে যে আলোচনা হয়েছিল, আমি তার একটা সার কথা বলছি আপনাদের। তারপরে মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষা দেওয়া হয়। আর কি আরেকটা শিক্ষার বিষয়বস্তু কি, দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়। ইংরেজিতে অনুবাদ করে রিলিজিয়াস অ্যান্ড নন রিলিজিয়াস। এখন প্রশ্ন হয়, দিন কাকে বলে? দুনিয়া কি দিনের ভিতরে আছে না তার বাইরে? এই প্রশ্ন আমি আপনাদের সামনে করছি। দুনিয়াবি, তখন পাকিস্তান শিক্ষা কমিশনের সেই রিপোর্ট 1962 সনে লিখছে যে, যদিও আমরা আলোচনার খাতিরে এটাকে দুভাগ করলাম, একটা হলো দ্বীনি শিক্ষা আর একটা দুনিয়াবি শিক্ষা, কিন্তু আসলে এরকম বিভাজন ইসলামে নাই। তারা নিজেরাই বলছেন, এটা আমরা ভিতরে করেছি। তো এখন সমস্যা হচ্ছে, আমরা যখন প্রার্থনা করি প্রতিদিন, সূরা ফাতিহাতে আমরা পড়ি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা যদি এভাবে বলি ফাতিহার মতো করে রেগুলার যে আমরা মোনাজাত করি, তাহলে ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা, তাহলে দুনিয়া এবং আখিরাত আছে, ফিদ দুনিয়া ও ফিদ দিন তো বলি নাই। তাহলে আখিরাত এবং, এখন যদি মনে হয় যে মাদ্রাসা শিক্ষা শুধু আখিরাতের জন্য, তাহলে ঠিক আছে, কিন্তু দিনের জন্য হলে দুনিয়াতে তার অন্তর্ভুক্ত হতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। এই জন্য বলছি যে, আমি আসার সময় শুনছিলাম মাননীয় উপদেষ্টা মহোদয় বক্তৃতা দিচ্ছিলেন যে আগে নানা জিনিস পড়ানো হতো মাদ্রাসায়। বাগদাদের মাদ্রাসায় কী পড়ানো হতো, কিন্তু মাদ্রাসার আগেও, বাগদাদের সেই মাদ্রাসা প্রতিষ্ঠার আগেও ইসলামী উচ্চশিক্ষা প্রথমে চালু হয়েছে কীভাবে? খলিফা হারুন রশিদ এবং আল মামুনের আমলে তারা বায়তুল হিকমা, দারুল হিকমা তৈরি করলেন। সেখানে তারা গ্রিকদের যত দর্শনের বই আছে, যত বিজ্ঞানের বই আছে, সব তো অনুবাদ করালেন। এবং অনুবাদ করার সময় আমি এক বইতে পড়েছি, অনুবাদকদের মজুরি দেওয়া হতো কীভাবে? বেশি অনুবাদক ছিলেন না, 20-25 জন অনুবাদক ছিলেন। বিশেষ করে মামুনের আমলে এটা সমৃদ্ধির স্বর্ণ সে করে ওঠে। আক্ষরিক করতে স্বর্ণ কথাটা, আপনার পাণ্ডুলিপির যত ওজন তত মাপের সোনা দেওয়া হতো। তার মানে অনুবাদকে উৎসাহিত করেছে, এবং সেটা করতেও কম লাগে নাই, 200-300 বছর লেগেছে। গ্রিকদের যত লেখা আরবিতে অনুবাদ করা সম্ভব সেটা করেছে, এবং তার অনেকগুলোই পরবর্তীকালে ল্যাটিন ভাষার মাধ্যমে ফরাসি এবং ইংরেজিতে অনুদিত হয়েছে। সেই স্বর্ণযুগটা তখনও মাদ্রাসার যুগ বলছি না আমি, এটা নবম শতাব্দীর শুরুতে। কিন্তু একাদশ শতাব্দীতে যখন মাদ্রাসা যখন ইনস্টিটিউশনালাইজ হয়েছে, আমাদের দেওবন্দের মাদ্রাসাও প্রথম যখন তৈরি হয় বিদ্রোহ আকারে, বিদ্রোহের পরে যেন আমি ইংরেজদের সাহায্য নেব না, কিন্তু তারাও ইংরেজদের দ্বারা প্রভাবিত না হয়ে পারেনি। যেমন বার্ষিক পরীক্ষা পদ্ধতি চালু করা, বড় স্কলার ছোট স্কলার ভাগ করা, কোন শ্রেণীতে কাকে কি পড়াবো। এখন তারপরেও মাদ্রাসা শিক্ষা এরকম রইল কেন? কারণ সকলে মনে করে যদি মাদ্রাসা শিক্ষায় কোনো পরিবর্তন আসে, তাহলে ইসলামেও পরিবর্তন আসবে। ইসলাম তো পরিবর্তন করা যাবে না, সুতরাং মাদ্রাসা শিক্ষা পরিবর্তন করা যাবে না। এখানে যুক্তির ভুলটা কী?
বলা হয়েছে মাদ্রাসার যে কারিকুলাম, মাদ্রাসার পড়াবার যে পদ্ধতি, যেমন দর্শন ইজামিয়া নির্দিষ্ট কতগুলি বই আছে, 10টা 20টা বই আছে, এইগুলি পড়ে এই বক্তৃতার পদ্ধতিটা কি, এটা ইউরোপীয় পদ্ধতি, শুধু ইসলামী পদ্ধতি, মেডিয়েবল পদ্ধতি, একটা বই ধরে ধরে কমেন্টারি ট্যাক্স দেওয়া হয়। পাকিস্তানে ওই সংস্কারকদের এক মৌলানা বললেন, মৌলানা বানুরি বলে এক ভদ্রলোক বললেন যে এই পদ্ধতিতে পড়লে কমেন্টারি ছাড়া, অনুবাদ ছাড়া, মন্তব্য ছাড়া, তাফসীর ছাড়া কেউ বুঝতে পারে না। তো ইতিমধ্যে পৃথিবী তো বদলে যাচ্ছে, তাহলে এই পৃথিবী যদি আপনার চালাতে হয় সেই বিদ্যাটা আপনি কি ছেড়ে দেবেন? এখন মূল দ্বন্দ্বটা আমি বলি। বর্তমানে আমরা মনে হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে আমাদের দেশে প্রান্তীয় করে রাখা হয়েছে, দেশের শিক্ষাধারার মূলে নাই। এটা কখন ঘটলো? আপনি যদি মনে করেন যে এটা ইংরেজদের আমলে শুধু শুরু হয়েছে, ইতিহাস পুরোপুরি সত্য হবে না। তবু আমিও তর্কের খাতিরে আর পিছনে যাচ্ছি না। এমনকি মুঘল আমলেও দেখা গেছে যে রাষ্ট্রীয় উদ্যোগে সারা দেশে মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের কোনো উদ্যোগ হয়নি। আমরা বাদশাদের পছন্দ করি, আমরা বাদশাহজাদাদের নামে আমাদের ছেলে মেয়েদের নাম রাখি, শাহজাদিদের নামে ছেলে মেয়েদের নাম রাখি, সেটা ঠিক আছে। এবং মুঘল শাহজাদিরা অনেকে অতি উচ্চমানের কবি ছিলেন, বলেন না গুলবদন বেগম বাবর নাম অনুবাদ করেছেন এবং তাদের কবিত্বে আমরা মুগ্ধ। কিন্তু তখন সর্বসাধারণের শিক্ষার জন্য তারা কি উদ্যোগ নিয়েছে? আপনি বলছেন তখন তো ইউরোপের রাজারাও নেন নাই, সুতরাং তাদেরকে বেশি দোষাই করা যাবে না। তখন সমাজকে বাঁচিয়ে রাখার জন্যে আমরা যেটাকে মাদ্রাসা শিক্ষা বলি, তারা মনে করছেন এইটা ইসলাম ধর্মকে যদি ধর্ম হিসেবে জীবিত রাখতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষা অপরিহার্য। এর মধ্যে ধর্ম রক্ষা পেয়েছে। কিন্তু পৃথিবী যখন বদলাবে, তা আপনার শত্রু কি জ্ঞান লাভ করছে, আপনার প্রতিপক্ষ কি জ্ঞান লাভ করছে, সেটা তো আপনাকে খবর রাখতে হবে। এটা যদি আপনি রাগ করতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এখন আমাদের কেন্দ্রীয় দ্বন্দ্বটা কোথায় এসে পড়েছে? বর্তমানে আমাদের যে প্রধান শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা ইংরেজি শিক্ষা বলি, ইংরেজি শিক্ষিতদের মনোভাব কি মাদ্রাসা সম্পর্কে? আমি যত মাদ্রাসায় পড়ি নাই, আমি ইংরেজি শিক্ষিতদের দলে পড়েছি, ইংরেজি হলেও আমি বাংলা মিডিয়ামে পড়েছি। এই অভিজ্ঞতা থেকে আমি সামান্য সাক্ষ্য দিতে পারি আপনাদের। যেমন এরকম আরও অনেক লোকে আমার সাথে স্বীকার করবেন, এখন নয়, একেবারে এই যে নদওয়ার মৌলবীরাও এটা স্বীকার করেছেন, মাদ্রাসা থেকে পাশ করা উচ্চতম শিক্ষিত ব্যক্তিকেও ইংরেজি শিক্ষিতরা শিক্ষিতের মধ্যে ধরেন না। তো কেন ধরেন না? যে ধরেন তার মনে হচ্ছে কি এটা কোনো শিক্ষা নেই। এমন দেশে যে নিরক্ষরতার হার নিরূপণে যারা ধরেন বাংলা জানেন না, শুধু উর্দু জানেন, তাদেরকে আপনি ধরবেন? আপনাকে ধরতে হবে তো। দেশে এখন আমি এই জায়গাতেই আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করি। এখন বিশ্বব্যাংক প্রভৃতি সকলেই মুখে মুখে স্বীকার করেন যে শিক্ষা সবার জন্য একটা অধিকার, শিক্ষা সার্বজনীন অধিকার। এটা 1970-এর দশক থেকেই মোটামুটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ, যে স্বাস্থ্য যেমন সবার অধিকার, শিক্ষা তেমন অধিকার। কিন্তু বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে এই বিষয়ে আপনারা তর্ক করতে পারেন। অনেকে বলেন 71 সনে স্বাধীন হয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু 47 সনে কি হয়েছিল? 47 সনে স্বাধীন হয়েছিল, আবার দেশ ভাগ হয়েছিল। কলকাতার আলিয়া মাদ্রাসা ভাগ হলো। দেখেন যে আপনারা জানেন, সেটা আমার চেয়ে ভালো জানেন, আলিয়া মাদ্রাসার ভাগটা বেশ মজার। আমরা সকলে মুখস্থ বলি কলকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় চলে আসছে, আপনার সেই 3 সরকারি মাদ্রাসার একটি। কিন্তু ভাগটা ছিল মজার। আলিয়া মাদ্রাসাতে 2টা ডিপার্টমেন্ট ছিল, একটা অ্যাংলো পার্সিয়ান, ইংরেজি ফার্সি, আর একটা নাম অ্যারাবিক। ভাগ হয়ে অ্যারাবিকটা ঢাকায় এসেছিল, অ্যাংলো পার্সিয়ানটা কলকাতা রেখে দেওয়া হয়েছে। তো এখন আমরা মনে করি বর্তমান যুগ, আপনারা সকলে তো জানেন বিশেষজ্ঞের যুগ। মানে মাদ্রাসায় কি পড়ানো হয়, আমি সেটা দিয়ে শুরু করি। মাদ্রাসায় পড়ানো হয় ধর্মীয় বিজ্ঞান, ইসলামিক সায়েন্সেস এভাবে বলেন ইংরেজিতে। আমাদের তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমি দেখতে পাচ্ছি। তো আমাদের ইসলামী বিজ্ঞান বলতে কী কী বোঝাবে? মূলত বলা হচ্ছে কোরআন, হাদিস, তারপরে ফিকা, উসুলুল ফিকা, যেটাকে আমরা জুরিসপ্রুডেন্স বলি। অর্থাৎ এর মধ্যে যুক্ত হল অনেক একটু পরে এসে ইলমুল কালাম, তাসাউফ। আমাদের এখানে বড় বড় উচ্চশিক্ষিত মৌলানারা আছেন, তারা মনে করেন ইসলামের কোনো সুফি ভার্সন বলে কিছু নাই। অর্থাৎ তিনি তাসাউফকে অস্বীকার করছেন। মানে মানুষের জীবন শুধুমাত্র বস্তু জীবন নয়, মানুষের আধ্যাত্মিক জীবন আছে। ইসলামের ভিতরেও আধ্যাত্মিক জীবনকে মোকাবেলা করার, সেই সম্পর্কে ভাববার একটা ইতিহাস ঐতিহ্য তৈরি হয়েছে। এটাকে যদি আপনি অস্বীকার করতে চান, আপনি উটপাখির মতো মাথা বালির মধ্যে গুঁজে রাখবেন, এটা অস্বীকার করা যাবে না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাহির মতো লোকেরাও, তিনারা যুগপৎ আলেমও ছিলেন, সুফিও ছিলেন। কাজে এই সমস্ত প্রশ্ন এখানে আজকে ক্ষুদ্র আলোচনায় আমি এটা তুলব না, তবে বলছি যে এইগুলি ছিল ইসলামী শিক্ষার মূল কেন্দ্র। এইগুলি করতে হলে আপনাকে আরবি ভাষা জানতে হবে, যেহেতু মূল কোরআন এবং হাদিস আরবিতেই। এখন আরবি ভাষা, গ্রামার এবং সিনট্যাক্স, মরফোলজি, শব্দ কী করে বদলায়, ভাষার এইটাই পড়াশোনার প্রধান বিষয় হয়ে উঠল। এখনও মাদ্রাসা তারপরেও গ্রিক দর্শনের যে পুরনো শাখা, এরিস্টটলের লজিক, ফিলোসফি, এগুলি পড়ানো হতো। কিন্তু পাকিস্তানে যে কমিটির নাম বললাম 1979 সনে, যেটা জেনারেল জিয়াউল হক করলেন, তিনি তো চাইলেন উলেমাদেরকে সার্ভিস নেওয়ার জন্য, বলেন বাইরে থেকে আমরা কোনো হস্তক্ষেপ করবো না, আপনারা আমাদের সমর্থন করেন। সেখানে তারা রেকমেন্ডেশনে কী লিখলেন? এই লজিক, ফিলোসফি এগুলি পড়ানো বন্ধ করতে হবে, কমপক্ষে এগুলি কেটে ফেলতে হবে।
আমি অনুরোধ করি আমাদের আধুনিক মৌলবীদের কাছে যে অ্যারিস্টটলের লজিক যখন আপনারা পড়েন আপনার কাল মার্চ করবেন না কেন? অর্থাৎ অ্যারিস্টটল কি আপনার মুসলমান ছিলেন? ছিলেন না, কারণ ইসলাম ধর্মের আগের লোক তিনি, এমনকি তিনি ইহুদি ধর্মের লোকও ছিল না।